স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন হচ্ছে আজ বিকেল ৩টায় সংসদে নয়, গণমাধ্যমের সামনে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে হাজির হবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এবার বাজেটের আকার ৭,৮৯,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ মোট উন্নয়ন ব্যয় ২,৪৫,০০০ কোটি টাকা। পরিচালন ব্যয় ৫,৪৪,০০০ কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ স্থানীয় সরকার বিভাগে ৪২,৪৩৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রতিরক্ষা খাতে ৪০,৮৫১ কোটি টাকা। আর নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য বরাদ্দ ২,৯৫৬ কোটি টাকা। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বাজেট নিয়ে রাজশাহীর মানুষের প্রত্যাশার কথা জানাবেন। সঙ্গীতা, রাজশাহীর মানুষজন বলছেন যে আসলে তারা যেন নিত্য প্রয়োজনীয় মূল্য দ্রব্য জিনিসপত্রের দাম যেন কম থাকে, ভালোভাবে যেন খেয়ে পড়ে বাঁচতে পারেন, সেই রকম একটি বাজেট তারা চান। আমরা তাদের সাথে কথা বলবো, এখানে যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনারা এবার কেমন বাজেট চান? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মূলত হচ্ছে বাজেট হচ্ছে মানুষের মৌলিক অধিকার, যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারটাকে সুসংহত করার জন্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা সেটা মানুষের চাহিদাকে পূরণ করার জন্যে তারা বাজেট প্রণয়ন করবে। তবে সেখানে কথা হচ্ছে যে শুধু স্বপ্নবিলাসী বাজেট দিয়ে কিন্তু বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সম্ভব না। সেটা আগে বাস্তবতা, মাঠে ঘাটে যে বাস্তবতা আছে সেই বাস্তবতার আলোকে বাজেট প্রণয়ন করতে হবে। তবেই এই দেশের মানুষ তারা তাদের মৌলিক অধিকারকে সুসংহত করতে পারবে। এখানে আমার প্রশ্ন আছে যে শর্ট টার্মের একটা সরকার ক্ষমতায় এসছে, শর্ট টার্মে তাদের বাজেটটা এমন হওয়া উচিত না যে উচ্চভিলাষী বাজেট দিয়ে আমাদের এই যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি এগুলো যেন না বাড়ে, এই দিকে সুসংগত দৃষ্টি রাখতে হবে, একেবারে অবশ্যই রাখতে হবে। আর বিশেষ করে আমি মনে করছি যে আমার ব্যক্তিগত অভিমত যে সমস্ত মানুষের রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে আছে তারা প্রত্যেকেই উচ্চাভিলাষী। আমার মনে হয় না তাদের দ্বারা আমাদের বাংলাদেশের জনগণের শুনছিলেন সঙ্গীতা, এখানকার নাগরিকরা যেটা ভাবছিলেন তাদের বক্তব্য। সৌরভ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের রায় আজ। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ২১শে এপ্রিল সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত ২৩শে এপ্রিল এ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়। ২০২০ সালের ৩১শে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে আবারও সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানতে রাজধানীর মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পরিবর্তিত সময় আসছে বাজেট, এ নিয়ে কি প্রত্যাশা সাধারণ মানুষের জানাবেন আমাদের? দেখুন সঙ্গীতা, নতুন একটি বাজেট হতে যাচ্ছে এই ২০২৫ এবং ২৬ অর্থ বছরে। সেই বাজেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নির্বাচিত সরকারের অধীনে যে বাজেট প্রস্তাবন করা হতো বা বাজেট পাস হতো, সেই বাজেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা নানান ধরনের বিতর্ক থাকতো। সেটা আসলে এবার যেহেতু গণঅভ্যুত্থানের পর এই প্রথম বাজেট উত্থাপন করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু অনেকটা আগ্রহ আছে সাধারণ মানুষ সহ যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রত্যেকের কাছে আমরা একটু জানতে চাইব সেই যে বাজেট আজকে যে উত্থাপন হচ্ছে সেই বাজেট নিয়ে ব্যবসায়ীদের আসলে ভাবনাটা কি একটু জানতে চাচ্ছিলাম। আজকে তো বাজেট পাস হচ্ছে, আজকে বাজেট পাস হচ্ছে, বাজেটে এই বাজেট বুঝের সম্বন্ধে আমরা জানি না, তাহলে তো মন্ত্রী হইতাম আমরা। যে প্রতি বছর তো বাজেটটা গেডি সম্বন্ধে যদি জানতাম চাউল বেচতাম না, মন্ত্রী হইতাম। কেমন আশা করতেছেন বাজেটটা, কেমন আশা করতেছেন? এটির আশা আমরা বুঝি না, এটার আমরা বুঝি না। এটা যা বুঝেন আপনারা বুঝেন, আর রাষ্ট্র যারা চালায় তারা বুঝে। একজন চোর হয়ে আরেকজন ডাকাইতে, আরেকজনের বিচার করতে যায়, হেও ডাকাইতে যায়। এটি আমরা হইনা লাভ নাই। প্রতি বছর যে বাজেটটা হচ্ছে আপনাদের এই বাজেটটার আশাটা কেমন থাকে? আমরা এটা বুঝি না, এটা কি আশা করি। জি জি, একটু জানতে চাচ্ছিলাম, আপনি তো বাজেট তো এবার পাস হচ্ছে ২০২৫ এবং ২৬ অক্টোবর।
সাধারণত বাজেটটা আসলে সবসময় একটা প্রশ্নবিদ্ধ থাকে, এবার বাজেটটা কেমন প্রত্যাশা করছেন, কেমন হওয়া উচিত? আসলে বাজেট নিয়ে আমার এখন মতো কোনো আইডিয়া নাই আমার, ঠিক আছে, আমি বলতে পারবো না আমার খবরটা। মানে বাজেটটা আসলে কার পক্ষে থাকে, মানে নিম্ন আয়ের মানুষের পক্ষে থাকে না সাধারণত কি কেমন হওয়া উচিত বলে মনে করছেন? নিম্ন আয়ের মানুষের পক্ষে থাকাতে উচিত আমি মনে করি। কি প্রত্যাশা করছেন? আশা করছি যে খুব বাজেটটা ভালো হইলে মনে করেন যে সাধারণ মানুষের উপকার হবে এই আর কি। অবশ্যই এখানে আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। যদি আসলে দেখুন সঙ্গীতা, যে বাজেটটা নিয়ে আসলে মূলত বিগত বছরগুলোতে নির্বাচিত সরকারের অধীনে যে ধরনের বাজেট করা হতো বা সেই বাজেট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করেছেন কিংবা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তারা কিন্তু আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন। তো এবার বাজেটটাও নিয়ে আসলে মানুষের মধ্যে একটা আগ্রহ রয়েছে, সেই আগ্রহটা আসলে দেখার অপেক্ষা যখন বাজেটটা পাস হবে বা প্রস্তাবনা কার পক্ষে যাচ্ছে, নিম্ন আয়ের মানুষের পক্ষে যাচ্ছে কিনা বা কার পক্ষে যাচ্ছে সেই বিষয়টা আসলে দেখার অপেক্ষা থাকতে হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। সঙ্গীতা। আরিফ, ধন্যবাদ আপনাকে। মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন। আশা করি যে 24 থেকে 48 ঘন্টার ভিতরে ঢাকা সহ উত্তর পূর্ব অঞ্চল, বিশেষ করে আপনার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এইসব জায়গায় বৃষ্টি অনেকটাই কমে যাবে। আপাতত সাগরে ওই ধরনের কোনো নিম্নচাপ বা লঘুচাপ হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টি যখন কমে যাবে তাপমাত্রা বেড়ে যাবে, হয়তো তাপমাত্রা কিছুটা বেশি থাকবে আগামী 2-3 দিন পর থেকে। বৃষ্টিপাত প্রবণ সিলেট অঞ্চলে টিলা ধসে গেল 5 বছরে অন্তত 20 জনের প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও থামছে না অবৈধভাবে টিলা কাটা ও ঝুঁকিপূর্ণ বসতি নির্মাণ। প্রকাশ্যেই টিলা কেটে গড়ে উঠেছে বাড়িঘর, রাস্তাঘাট। অপর্যাপ্ত প্রশাসনিক পদক্ষেপ, অসচেতনতা ও এ সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রিতায় বন্ধ হচ্ছে না বিধ্বংসী কর্মকাণ্ড, যার ফলে বেড়েই চলেছে মৃত্যু ঝুঁকি, এমনটাই মনে করছেন জেলাবাসী। এই টিলারই অপর প্রান্তটি ধসে 4 জন মানুষ অকস্মাৎ প্রাণ হারিয়েছেন এবং এই টিলা ঘিরেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ভবন গড়ে উঠেছে। অর্থাৎ এখানে প্রকাশ্যে এই টিলাটি ক্ষতবিক্ষত করা হয়েছে, সেই চিহ্ন কিন্তু রয়ে গেছে এবং এটিও প্রতীয়মান হচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই নির্বিঘ্নে এই টিলাটি কেটে ক্ষতবিক্ষত করা হয়েছে। এভাবেই প্রকাশ্য টিলা কেটে বেড়ে উঠছে বসতি। এক একটি বাড়ি যেন এক একটি মৃত্যু ফাঁদ। ভারী বৃষ্টিপাত হলেই ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি। প্রতি বর্ষাতেই 2-1টি মৃত্যু সংবাদ আসে। সবশেষ পাহাড় ধসে গোলাপগঞ্জে 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়। নিম্ন আয়ের লোকজন নিরুপায় হয়েই থাকছেন এসব ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে। অজুহাত টিলাবাসীর। আসলে তারা হয়তো জায়গা পাইছে না, সুবিধা পাইছে না বা সামর্থ্য নাই যে অন্য জায়গায় গিয়ে উঠতো। তবে প্রশাসনের তৎপরতা যথারীতি সীমাবদ্ধ। মাইকিং, সতর্ক করা, জনপ্রতিনিধির মাধ্যমে প্রচারণা পর্যন্তই। নেই পর্যাপ্ত অভিযান। দুর্ঘটনার পর শোনা যায় কঠিন পদক্ষেপের আশ্বাস। 28 তারিখ থেকে আমরা মাইকিং করছি। আমাদের যেই ইউনিয়নগুলোতে টিলা আছে, যেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে, ওই জায়গাগুলোতে আমরা মাইকিং করছি এবং লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। টিলা কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম বাধাগ্রস্ত হয় মামলার দীর্ঘসূত্রিতা ও জনবলের অভাবের বেড়াজালে। কিছু কিছু টিলাভূমি আছে যেগুলো আসলে মূলত ওদের কাগজপত্র বের করা যায় টিলাভূমি কিনা, এটা একটা বিষয়। তারপরে এখানে অনেক সময় ভূমির মালিকানা একটা ইস্যু থাকে। এই বিষয়গুলোর তদন্ত করা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তবে জেলা প্রশাসক বলছেন এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসতি ও টিলা পাহাড়ের তালিকা তৈরি হয়েছে, নেওয়া হচ্ছে কার্যকর পদক্ষেপও। আমাদের সতর্কবার্তা বেশ আগে থেকে দেওয়া শুরু হয়েছিল। আমরা এই কার্যক্রমটা আসলে শীত মৌসুমে শুরু করেছিলাম এবং এই কারণে আমাদের তালিকাও করা হয়েছে এবং আমরা কিন্তু সময়ের আগেই সতর্কও করছি। গতকালকেও মাইকিং করা হয়েছে এই অঞ্চলে মানুষ যাতে এই বিপজ্জনক জায়গায় না থাকেন, সরে যান। পরিবেশবিদদের তথ্য মতে গত 2 দশকে সিলেটে ধ্বংস করা হয়েছে প্রায় অর্ধেক টিলা পাহাড়, আর ঝুঁকিপূর্ণ বসতি গড়েছে হাজার হাজার পরিবার। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। জেনারেটর মেশিন থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসে কিশোরগঞ্জের কুলিয়ারচরের আইএফআইসি ব্যাংকের 6 কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। রবিবার ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, তদন্তে তারা নিশ্চিত হয়েছেন ব্যাংকের ভেতর থাকা জেনারেটরের গ্যাস থেকে 6 কর্মকর্তা কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ও ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে তদন্তে নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। রবিবার দুপুরে কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে কয়েকজন গ্রাহক এসে দেখতে পান 6 কর্মকর্তা কর্মচারী অসুস্থ বোধ করছেন। পরে তারা অজ্ঞান হয়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন আশঙ্কামুক্ত। জমজমাট নেত্রকোনার নৈহাটি কোরবানির পশুর হাট, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, নৈহাটি পশুর হাট বিক্রি কেমন, দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া জানাবেন। সঙ্গীতা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা প্রত্যন্ত অঞ্চল নৈহাটি বাজার, গরুর বাজার, যেটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট। এখানে সিলেট অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকরা এখানে গরু নিয়ে আসেন এবং সারা দেশের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখান থেকে গরু নিতে আসে। সপ্তাহে সোমবার এখানে বাজার বসে। 1979 সালে এই হাটটি স্থানীয় কয়েকজন ব্যক্তি, স্থানীয় একটি মাদ্রাসা এবং মসজিদের নামে ওয়াকফ এস্টেট হিসাবে এই বাজারটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু 2009 সালে বাজারটি হাইকোর্টের একটি আদেশে এটি স্থানীয় একটি প্রভাবশালী মহল সিন্ডিকেটের মাধ্যমে বুক দখল করে আসছিল। কিন্তু 5ই আগস্টের পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন এটি কাশ কালেকশনের অন্তর্ভুক্ত করে এবং এখন কাশ কালেকশনের মাধ্যমে বাজারে ইজারা আদায় করছেন। তো এই মুহূর্তে বাজারে ব্যাপক গরু দেখা যাচ্ছে, বিভিন্ন এলাকা থেকে গরু আসছে। তবে স্থানীয়দের অভিযোগ যে এইখানে সরকার যে বৃহৎ পরিমাণে রাজস্ব আদায় করে, কিন্তু সেই তুলনায় এই এলাকার মানে বাজারের উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেই। তাদের দাবি বাজারের উন্নয়নে যাতে, রাস্তাঘাটের উন্নয়নে যাতে দ্রুত ব্যবস্থা নেয়। সঙ্গীতা, লিমন, ধন্যবাদ আপনাকে।